৭৫-এর ১১ই নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম টেলিভিশন এবং রেডিওতে ভাষণে বলেছিলেন, আমি রাজনীতিবিদ নই, আমি একজন সৈনিক, রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু পরবর্তীতে সেনাপ্রধান হওয়া জিয়াউর রহমানই বনে যান পুরোদস্তুর রাজনীতিবিদ। প্রথমে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল, পরে তা বিলুপ্ত করে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সামরিক শাসক থেকে রাষ্ট্রপতি হওয়া জিয়াউর রহমান বলেছিলেন, আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে তুলব। তার সেই প্রচেষ্টা কতটা সফল হয়েছিলেন তিনি এবং তার আদর্শ কতটা বহন করছে তারই প্রতিষ্ঠিত দল বিএনপি। আজ 19শে জানুয়ারি জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকীতে সেই আলোচনায় রাজকাহনে আছি আমি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। শিরোনাম ঠিক করেছি, রাজনীতিতে জিয়ার বিএনপির গুরুত্ব কেমন। আমি এই আলোচনা শুরুতেই জনাব নজরুল ইসলাম খান আপনার কাছ থেকে শুরু করতে চাই যে বিশেষ একটা সময় জিয়াউর রহমান রাজনীতিতে আসেন, এখান থেকে যদি শুরু করি তার অবদানটা রাজনীতিতে কেমন, যদি শুরুতেই দুই ভাগে ভাগ করে বলেন, ইতিবাচক ভূমিকা, তার যে নন্দিত যে অবদানগুলো বা কৃতিত্বগুলো আছে সেগুলো, একই সাথে আত্মসমালোচনার জায়গা থেকে যদি বলেন আপনার দৃষ্টিতে বা আপনাদের দলের দৃষ্টিতে তার সমালোচিত ভূমিকা, নিন্দিত ভূমিকাগুলো কি কি। জনাব নজরুল ইসলাম খান। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ভালো হতো জাফরুল্লাহ ভাই বা রশিদ ভাই তারাই বললে ভালো হতো আর কি, কারণ আমার দলের যিনি নেতা তার সম্পর্কে আমি তো তাকে ভালো জেনেই তার সঙ্গে রাজনীতি করতে এসেছি। আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, তিনি এদেশের মানুষের নজরে আসেন প্রথম 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় খেমকারান সেক্টরের একজন বীর যোদ্ধা হিসাবে। তার যে কোম্পানি, সেই কোম্পানি ওই যুদ্ধে সবচেয়ে বেশি পদক লাভ করেছিল এবং এরপরে আমরা তার নাম শুনি 1971 সালের মার্চ মাসে শেষের দিকে, যখন পাকিস্তান সেনাবাহিনী আমাদের উপর আক্রমণ চালিয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে তিনি পতেঙ্গা এলাকায়, আগ্রাবাদ এলাকায়, এটি ইতিহাসের অংশ আর কি, যে তিনি তার সহকর্মীদেরকে বলেছিলেন যে উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম, এবং তিনি তৎকালীন ক্যাপ্টেন খালেকুজ্জামান সাহেবকে কর্নেল অলি সাহেবের কাছে পাঠিয়েছিলেন যে 16 শহরে যে 8ম বেঙ্গল রেজিমেন্ট, সেখানকার পাকিস্তানি সৈন্যদের গ্রেফতার করা, অফিসারদেরকে গ্রেফতার করা এবং সৈন্যদেরকে নিয়ে বিদ্রোহ করা। এবং তার কণ্ঠ আমরা প্রথম শুনি 1971 সালের 27শে মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। প্রথমে তিনি নিজের নামে ঘোষণা দিয়েছিলেন, পরে তিনি তৎকালীন নির্বাচিত যে রাজনৈতিক দলটি, যাদের পাকিস্তানের শাসন ক্ষমতায় পাওয়ার কথা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই দলের প্রধান শেখ মুজিবুর রহমান সাহেব, তার নামে। তাকে আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি দেশের প্রথম সেক্টর কমান্ডার হিসাবে, 1 নম্বর সেক্টরের কমান্ডার। এমনকি আমি 11 নম্বর সেক্টরে যখন যাই তখন কর্নেল তাহের যোগদান করেন নাই, তখনও জিয়াউর রহমান সাহেবই সেটার দায়িত্ব পালন করছিলেন। এবং এরপরে আমরা তাকে দেখি ফোর্সেস কমান্ডার হিসেবে, এবং তিনি বাংলাদেশের প্রথম ফোর্সেস কমান্ডার। তিনি মহেন্দ্রগঞ্জের পেছনে তেল ধরায় সেখানে তার ক্যাম্প করেছিলেন। আমরা মহেন্দ্রগঞ্জে ছিলাম, আমরা দেখেছি তাকে। এরপরে আর আমরা তার কণ্ঠ তেমন শুনি নাই, তার কথা কেমন জানি না। আমরা এরপরে শুনেছি 1975 সালের নভেম্বরের 7 তারিখে মেজর জেনারেল জিয়াউর রহমান হিসাবে আমরা তার কণ্ঠ শুনেছি। আমরা সব সময় তাকে দেখেছি ক্রান্তিকালেই, এবং 71 এবং 75-এ
ক্রান্তিকালের ত্রাণকর্তা হিসাবে আমরা দেখেছি তাকে। তিনি নিজে কখনো নিজের নিজের জন্য কিছু এই ঘোষণাগুলি দেন নাই কিংবা এই দায়িত্বগুলি পালন করেন নাই, কিন্তু ঘটনা পরম্পরায় তাকে অনেক দায়িত্ব পালন করতে হয়েছে যেটা তিনি আসলে করতে চানও নাই। স্বাধীনতা ঘোষণার কথা তো তার ছিল না। ওরকম আপনার ট্রান্সমিশন সেন্টার বাংলাদেশে অনেক ছিল, বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনেক ক্যান্টনমেন্ট ছিল, অনেক মেজর, অনেক ক্যাপ্টেন, অনেকেই ছিলেন, কিন্তু কেউ করেন নাই, উনি করেছেন। একইভাবে ৭৫-এও আমরা তাকে দেখেছি, যার অনেক বড় বড় কর্মকর্তা থাকার পরেও তাকেই দায়িত্ব নিতে হয়েছিল, এবং তিনি সামরিক বাহিনী থেকে আসার পরেও তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এবং তিনি যখন রাষ্ট্রপতি নির্বাচন করলেন তখনও সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তিনি তার সময় যে প্রথম সংসদ নির্বাচন হয় 79-এ, সে নির্বাচনেও সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। অর্থাৎ অন্যদেরকে কৌশলে বাইরে রেখে তিনি নেতা হন নাই, জনগণের সমর্থন নিয়ে হয়েছেন। তিনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তখনও তিনি গণভোট করেছিলেন। তিনি যে কর্মসূচি দিয়েছিলেন জনগণের জন্য সেটাও গণভোটে তিনি দিয়েছিলেন, এবং তিনি নির্বাচিত হয়ে তার দায়িত্ব পালন করেছেন। এবং আমরা দেখেছি, আমার বাকি অতিথিদের কাছ থেকে একটু একটু করে শুনে নিশ্চয়ই আবারও এই প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনবো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছ থেকেও সেই মূল্যায়নটাই, তার নিন্দিত এবং নন্দিত ভূমিকাগুলো কিভাবে দেখেন, যদি সেখান থেকে শুরু করতেন। যে জনাব নজরুল ইসলাম খান যেটি বলছেন যে গণতন্ত্র ফিরিয়ে আনার, সেই গণতন্ত্রের জায়গায় আবার একটা সমালোচনার জায়গায় সেখান থেকেও যদি কোনো বক্তব্য রাখেন যে মুক্তিযুদ্ধ বিরোধী ধর্মভিত্তিক রাজনৈতিক দলকেও রাজনীতি করবার সুযোগ তার সময় তিনি করে দিয়েছিলেন, সেখানেও একটা সমালোচনা আছে। এটিওকে যদি একটু যুক্ত করে বলতেন, তার নন্দিত এবং নিন্দিত ভূমিকা। ডাক্তার জাফরুল্লাহ। আমাদের জিয়াউর রহমান অনেক গুণাবলী আছে, যে কোনো মানুষের যখন অনেক গুণ থাকে, দুই একটা তার ফলেবিলিটিও থাকে। এটি হলো মানুষ চরিত্রেরই। মানুষ তো আর ফেরেশতা নন, মানুষের সেই মানুষ সবসময়। জিয়াউর রহমানের সবচেয়ে বড় গুণ হলো উনি এই জাতির ক্রান্তিকালে অত্যন্ত বিশেষ ভূমিকা রেখেছেন। যেমন কি ধরেন আজকে স্বাধীনতার ঘোষণাটা, তখন সেটার জন্য যেটা বলেছেন নজরুল ইসলাম খান বলেছেন, আমি সেটাকে আবার রিপিট করতে চাই। ওই সময় এটা সাহসের প্রয়োজন, ওই যে বলা উই রিভোল্ট। তারপরে উনারে আরেকটা ভালো গুণ হলো উনাকে ভুল দেখিয়ে দিলে সংশোধন করার মনোবৃত্তি ছিল। উনি পয়লা যখন উনাকে বলা হয়, উনি যখন স্বাধীনতার ঘোষণাটা দেন, পয়লাটা দিয়ে চলেন আই মেজর জিয়া বলে ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। কিন্তু পরে যখন আমাদের চট্টগ্রামে একে খান সাহেব বললেন এতে মনে হবে সামরিক কূ হয়েছে, এটা রাজনীতিকভাবে এটাকে করা দরকার, উনি তার পরামর্শ মোতাবেক তারই লিখিত সঙ্গে সঙ্গে কোনো দ্বিধা না করেই পরে বললেন, কয়েক ঘন্টা পরেই বললেন, আই মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স। এটা তার মনের একটা বিরাট মানবিক চরিত্রটা, এটা খুব বেশি লোকের থাকে না সুযোগের। আমি তাকে পয়লা দেখি মে মাস ৭১ সনের মে মাস মাঝামাঝি সময়। উনি দেখে আমার কাছে মনে হয়েছে দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা, সদিচ্ছা আছে, এই আছে, সবাইকে মিলে কাজ করার একটা আকাঙ্ক্ষা আছে, তাই করেছে সেটারই এটাতে তার গুণে। আর তারপরে যেটা যখন ধরেন আবার যখন গেল, উনি কখনো এই গুণের জন্য উনি প্রশংসার দাবিদার হননি, কোনো কিছু নতুন করে চাননি, সরকার যাই দিয়েছে সেটা মেনে নিয়েছেন। এমনকি বঙ্গবন্ধু যখন পরবর্তীকালে তাকে এইটাতে এর জন্য প্রবন্ধকাল সবসময় তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমি যতটুকু বঙ্গবন্ধুকে চিনেছি
জেনেছি 72 সনে আমার যতটা যোগাযোগ হয়েছে, সেখানে উনি এটা প্রশংসার করেছেন। উনি একবারও বলেন নাই যে তুই বেটা আমার পরামর্শ অনুমতি ছাড়া ঘোষণা দিলি কেন, বরং উনি এপ্রিসিয়েট করেছেন। তারপরে দেখেন উনি সামরিক বাহিনীর লোক, সামরিক বাহিনীতে ফিরে গেছেন, কুমিল্লায় গেছেন হয়ে, ঢাকা যায় কুমিল্লা পাঠানো হয়েছে, সেখানেও গেছেন। উনি সরকারের একটা গণতান্ত্রিক সরকারের নির্দেশ মেনেই বঙ্গবন্ধু যেখানে যা করেছেন, সুতরাং এটা একটা ভালো গুণের লক্ষণ। উনি নিবৃত্তচারী ছিলেন। কখনো উনার আর খালেদ মোশাররফের তফাৎ হলো, খালেদ মোশাররফ যেভাবে নিজে আত্মপ্রচার করতে পারতেন, আবার জিয়াউর রহমান ঠিক তার উল্টা দিকে ছিলেন, নিবৃত্তচারী। এটা নিয়ে উনি শুনতে ভালোবাসতেন, বলার চেয়েও শুনতে ভালোবাসতেন, জানতে ভালোবাসতেন, জ্ঞান অর্জনে ভালোবাসতেন। তারপরে যে ৭৫ সনে যে ঘটনা ঘটে গেল, আমরা এখন ইতিহাসকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে, তার কোনো প্রমাণ নাই যে উনি সরাসরি এইসব ব্যাপারে যুক্ত ছিলেন। সেটা তখন উনার একটা আসলো, দেশের এই ক্রান্তিকালে আসলো, আবার একটা আসলো, উনি সেই দায়িত্বে নিলেন, দায়িত্ব নিয়ে করলেন। তারপরে ইতিহাসগুলি আমরা সবাই জানি, ভোটের ইত্যাদি। তারপরে দেখেন উনি সবাইকে নিয়ে, উনার নিয়ে জামাতকে নেওয়া, আমলাদের নেওয়া আমি পছন্দ করিনি। আপনারা অনেকে জানেন আমাকে উনি মন্ত্রী হওয়ার জন্য বলেছিলেন। আমি কেন মন্ত্রী হব না এই লিখতে যে আমি পরিষ্কারভাবে লিখেছিলাম 4 পৃষ্ঠার চিঠিতে যে আজকে এত বুদ্ধিমান সিএসপি শফিউল আজম সাহেবরা কোথায় ছিলেন? তাদেরকে ছাড়া স্বাধীনতা এসছে, তাদেরকে বাদ দিয়ে দেশ গড়ানি, তাদের পাশে বসে আমি করব না। জামাত ইসলামের ব্যাপারে অনেক ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, অনেকটাই স্পষ্ট করেছেন। আরো নিশ্চয়ই অনেক বলবার আছে, এখানে নিশ্চয়ই একটা ফুল স্টপ টেনে দেওয়ার সুযোগ নেই। তারপরেও আমি জনাব কাজী ফিরোজ রশিদ এমপি আপনার কাছ থেকেও জানতে চাই, ভিন্ন মতাদর্শ, ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে আপনি কিভাবে মূল্যায়ন করেছেন রাজনীতিতে জিয়াউর রহমানের অবদানকে, নন্দিত এবং নিন্দিত ভূমিকা? ধন্যবাদ। আসলে কোন মৃত ব্যক্তিকে নিয়ে তো দীর্ঘ আলোচনা করা গেছে, তাকে না তার জীবনী নিয়ে কিছু আলোচনা করা যায়। আমরা যে কোনো রাজনীতিবিদদের জীবনে দুটি দিক থাকে, নিন্দিত এবং নন্দিত। অতএব দুটো দিকই তার আছে, ঠান্ডা পানি। এবং সে কারণেই আমি দীর্ঘ আলোচনা যেতে চাই না, শুধু একটু বলবো যে হ্যাঁ, উনি একজন সৎ রাজনীতিবিদ ছিলেন। রাজনীতিবিদ মানে উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তার একজন সৎ প্রেসিডেন্ট হিসেবে ওনার নাম ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। দেখেন, ইতিহাসে যার যেখানে স্থান তাকে সেখানে দেওয়া হবে, যোগ্য জায়গায় রাখা হয়। হয়তো আমরা সাময়িকভাবে এক একজন এক দিকে নিয়ে যেতে চাই। আমি জাতীয় পার্টি করে এরশাদকে সব থেকে উঁচুতে নিয়ে যাব, জিয়াউর রহমানকে নজরুল ভাই অনেক উঁচুতে নিয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আর সবার ঊর্ধ্বে বঙ্গবন্ধু, যিনি এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। 1000 বছরের বাঙালি জাতি কোনদিন স্বাধীন ছিল না। আমরা স্বাধীনতার জন্য বহু বিপ্লবী অজ্ঞাতরে জীবন দিয়েছে, কিন্তু বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করে দিয়ে গেছেন। স্বাধীনতার পরে যে ইতিহাস, যেখানে আজকে আলোচনা করতেছি যে একের পর এক যারা রাজনীতিতে বসেছেন, সেখানে আমরা জিয়াউর রহমান সাহেবকে নিয়ে আলোচনা করছি। জিয়াউর রহমান সাহেব উনি একজন সৎ প্রেসিডেন্ট হিসেবে সবার কাছে সম্মানিত আছেন। আমার একটি কথা মনে পড়ে, আমি খুব বেশি ওনার সম্পর্কে বলতে চাই না। টিএসসি তে এসেছিলেন উনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমি যখন সিনেটের মেম্বার, আমি কনিষ্ঠ সদস্য সিনেটের, তখন জিয়াউর রহমান সাহেব আসলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো। ছাত্ররা স্লোগান দিতেছিলেন, উনি এগিয়ে গেলেন, যাবার পর ওখান থেকে কিছু করা হলো, যুদ্ধ স্যান্ডেল মারা হলো। উনি কিন্তু একদম নীরবে সবাইকে নিষেধ করলেন যে কেউ কিছু বলবো না, তোমরা কি চাও আসো। যাই হোক, ওনাকে ভাইস চ্যান্সেলর সবাই নিয়ে চলে আসলেন টিএসসিতে। উনি খুব ধীরে স্থির, আমাদের খুব ভয় লাগতেছিল
যে হয়তো পুলিশ লাঠিচার্জ করবে, কাউকে গ্রেপ্তার করবে। উনি কিছুই করলেন না। উনি বললেন যে আমি বক্তৃতার সময় বক্তৃতা করেন। তা আমাদের কেউই বক্তৃতা করবে না, ভাইস চ্যান্সেলর বক্তৃতা করবে। ও ভাইস চ্যান্সেলর সাহেব বললেন যে আমি কেউ বক্তৃতা করবো না, কারণ এই ঘটনার পরে স্বাভাবিকভাবে রাষ্ট্রপতির মেজাজ খুব খারাপ থাকবে। উনি দূরে বসা বললেন যে এই ছেলেটাকে, উনি কে, একজন বলতে সিনিয়র মেম্বার, এত ইয়ং মেম্বার, আপনি বক্তৃতা করেন। আমাকে বক্তৃতা করার সুযোগ দিল। আমি বক্তৃতা করে প্রথমেই বলে দিলাম, স্যার এটা তো একটা হয়ে গেছে, ছাত্ররা কিছুটা বিক্ষোভ করেছে, এই জন্য আমরা লজ্জিত, দুঃখিত। লজ্জা কিছু নেই, ওদের কাজ ওরা করেছে, এই বয়সে যা করা তাই করে, ওদের তো দোষ না, এদেরকে যা বলা হয় তাই করা হয়। আমি একজন সোলজার, আমি সেনাপতি ছিলাম, আমি যে কমান্ড করতাম, আমার সোলজারও তাই শুনতো। ওরা হয়তো কোন নেতার কথা করেছে, এটা ওদের কি দোষ? এই কথাকে খুব স্বাভাবিকভাবে নিলেন টিএসসিতে। তারপর উনি বক্তৃতা করলেন সংক্ষেপে, চা খেতে গেলেন। আমি লক্ষ্য করলাম যে খুব ঠান্ডা মাথার লোক, হঠাৎ করে উনি খেপে যেতেন না, এবং যেটা করতেন খুবই ধীর স্থির ভাবে উনি করতেন। তবে একটি কথা আমার মনে হয় যে উনি সামরিক বাহিনীকে উনি ক্ষমতা নেবার পর থেকে খুব সুসংগঠিত করতে পারেননি, কারণ বারবার ওনাকে সামরিক অভ্যুত্থানের মুখোমুখি হতে হয়েছে। অনেকগুলো কু হয়েছে ওনার সময়, এবং একটা পর্যায়ে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে চট্টগ্রামে, সামরিক বাহিনীর হাতে জীবন দিতে হয়েছে। সেখানে কিছুটা উনি যে সামরিক বাহিনীতে ছিলেন, যে সামরিক বাহিনী, উনি অত্যন্ত গর্বিত একজন নেতা ছিলেন, সেই সামরিক বাহিনীর হাতে তাকে জীবন দিতে হয়েছে। এটা আমি বলবো যে তার সামরিক বাহিনীতে কেন এটা হলো, তার নেতৃত্বের দুর্বলতা, অথবা উনি যে যখন সামরিক বাহিনীকে নিয়ে ক্ষমতা বসলেন সেখানে কি দুর্বলতা ছিল, এটা ইতিহাসবিদরা একদিন পর্যালোচনা করবে। কিন্তু সেটা আমার কাছে নিশ্চয়ই জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আপনাকে ধন্যবাদ। আমি একটা বিরতিতে যাব, তবে তার আগে একটা প্রশ্ন করে যাই, খুব ছোট করে, বিরতির পরে একটু জানতে চাইব। এই যে সামরিক মানে সেনাপ্রধান, একজন রাষ্ট্রপতি সেনাবাহিনীর কিছু সদস্যের হাতে হত্যাকাণ্ডের শিকার হলে তারপরে তার বিচারটা কোথায় হলো? বিএনপি কেন এটার বিচার কখনো করলো না? এটা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে এই প্রশ্ন বিভিন্ন সময় শুনেছি। জনাব নজরুল ইসলাম খান, এই প্রশ্নটা আপনার কাছে রেখে একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। রাজকাহন ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব নজরুল ইসলাম খান, যে প্রশ্নটি বিরতির আগে আপনার কাছে করছিলাম, যদি বলি যে আওয়ামী লীগ দীর্ঘ সময় পর ক্ষমতায় এসেই সেই যদিও জিয়াউর রহমানের আমলে যেটি আইনে পরিণত হয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদেশ, যেটিতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের করা যাবে না এমনটি যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল, সেটি বাতিল করে বিচারের পথ সুগম করেছিল, এবং তারপরের ক্ষমতায় এসে পরের টার্মে এসে বিচার সম্পন্ন করেছে। কিন্তু জিয়াউর রহমান হত্যাকাণ্ড, তিনি রাষ্ট্রপতি ছিলেন যখন হত্যাকাণ্ডের শিকার হলেন, তার প্রতিষ্ঠিত দল কেন বিচার করলো না? দেখুন, একটা কথা বলি যে জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ড ঘটিয়েছে একটু আগে, যেটা ফিরোজ ভাই বলেছেন আর কি, যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা সবাই জানে, এবং তাদের বিচার হয়েছে। এখন এর পেছনে আরো কোনো রাজনৈতিক কোনো ব্যাপার আছে কিনা, এবং থাকলে সেটার কি বিচার না এই নিয়ে আপনি আলোচনা করতে পারেন, এবং আমার মনে হয় এটা একটা লম্বা আলোচনা, এটার সময় এখন এইভাবে নাই আর কি। কিন্তু আপনি একটা কথা বলেছেন আর কি, যে জিয়াউর রহমান সাহেব ইন্ডেমনিটি অধ্যাদেশ অনুমোদন করেছেন। ইন্ডেমনিটি অধ্যাদেশটা পাশ করেছে কিন্তু আওয়ামী লীগের নেতা খন্দকার মোশতাক আহমেদ এবং তার মন্ত্রিসভায় তখন সব আওয়ামী লীগের নেতারা ছিলেন। তখন সংসদ বহাল ছিল এবং আব্দুল মালেক উকিল স্পিকার ছিলেন। জিয়াউর রহমান সাহেবের আমলে সেটা অন্যান্য সামরিক শাসন আমলের যত কিছু কাজ সবকিছুই আইনে পরিণত করা যখন হয়েছিল, তখন সেটাকে আইনে পরিণত হয়। যেমন এরশাদ সাহেবের সময়ে যত কিছু হয়েছে সেগুলো আইনে পরিণত করতে হয়েছে 1990 সালের নির্বাচন, 91 নির্বাচনে যারা বিজয়ী হয়েছিল তাদের। আবার 1/11 সরকার যা কিছুই করেছে, অনেক অন্যায় অপরাধ করেছে, কিন্তু তাদের সেই সবকিছুই একমাত্র নো ভোটের বিধান ছাড়া আর বাকি সবই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সরকার
তারা অনুমোদন করেছে। এটা সবসময় হয়ে এসেছে। কাজে জিয়াউর রহমান এটা আলাদা করে বিশেষ কোনো কারণে বিশেষ কোনো কাজ করে নাই যে সেই জন্য তাকে আপনি অভিযুক্ত করতে পারেন। আপনি আমি জি, যেটা বলতে পরবর্তীতে চাই অবশ্য আমরা দেখেছি যে সেই সকল কিছু বৈধতা দেওয়া পঞ্চদশ সংশোধনী সেটিকেই উচ্চ আদালতের নির্দেশে বাতিল করে দেওয়া হয়েছে। জনাব নজরুল ইসলাম খান, কিন্তু আপনার যে এই উচ্চ আলোচনাটায় আদালতের ছিলাম, যে আপনি নির্দেশের কথা যদি সেখানে বলতেছেন, একটু বলেন, আমি উইথ প্রশ্নটা অল করে নিই, আপনি রেসপেক্ট একটু আমি আপনার বলবো বক্তব্য তারা উত্তর বলেছে দেবেন যে আহ, জিয়াউর রহমান যা আপনারা যা কি ভালো এখনো, কাজ আপনি করেছে বলছিলেন যে বিচার হয়েছে সেগুলো জিয়া মহাল হত্যার, হয়েছে, সেটি একটা বাকিগুলো সামরিক বাতিল করা অভ্যুত্থানের বিচার হয়েছে সেনাবাহিনী সদস্যদের, সেটা আমরা জানি, কিন্তু কোতোয়ালি থানায় মামলা হয়েছিল, তারপরে সেটি চললো না কেন? আপনারা কি চান না আপনাদের দলের নেতার হত্যার বিচার হোক? বাকিদের ব্যাপারে কিছু তো বলে না। অন্যরাও তো সামরিক শাসনের সমস্ত কিছু বৈধ করে দিয়েছে, অন্যরাও তো অবৈধ একা করে সরকারের সব বৈধ করে দিয়েছে, সেটা তো আদালত কিছু বলতেছে না। খায়রুল হক সাহেবকে আমরা চিনি, কেন তিনি সে আদেশ দিয়েছেন তাও আমরা বুঝি। কাজে পয়েন্ট তো সেটা না আর কি। পয়েন্ট হলো যে এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে, এর মধ্যে এমন কোনো অপরাধ ছিল না। এবং তারা কি বলেছে যে ওরা ভালো যেসব কাজ করেছেন সেগুলো ঠিক রাখা হলো, বাকিগুলি বাতিল করে দেওয়া হলো। এবং ওই সরকার বাতিল, আরে ওই সরকার বাতিল হলে সরকারের সবকিছুই বাতিল হওয়ার কথা, ওনাদের যে বয়স বাড়াচ্ছেন সেটাও বাতিল হওয়ার কথা, সেটা তো করেন নাই তারা। জি, জনাব নজরুল ইসলাম খান, আমি একটা প্রশ্ন করছিলাম, আপনি মনে হয় শুনতে পাননি, যে আপনারা কি চান না যে আপনাদের দলের নেতা হত্যার বিচার হোক? কারণ আপনি বলছেন যে বিচার হয়েছে সেনাবাহিনীর সদস্যদের, সেটি তো সামরিক অভ্যুত্থানের বিচার হয়েছে, কিন্তু একটা রেগুলার মামলা হয়েছিল কোতোয়ালি থানায়, তারপরে সেটা নিয়ে আপনারা কেন, মানে এটা নিয়ে কোনো আগ্রহের জায়গাটা কেন দলের মধ্যে নেই? এটা কোনো অভ্যুত্থান না। সাচ অভ্যুত্থান হয় সবাই মিলে, যেমন বঙ্গবন্ধুর হত্যাটাও কোনো অভ্যুত্থান ছিল না, সেটা সামরিক বাহিনীর একটা অংশ, তারা এই কাজটা করেছে। এবং সেটা সমস্ত সামরিক বাহিনী এটাকে তাদের কাজ বলে গ্রহণ করে নাই কখনো। এমনকি শহীদ জিয়া তার হত্যাকাণ্ডও সামরিক বাহিনী, তারা এটা তাদের কাজ বলে কখনো গ্রহণ করে নাই। কাজে এটা অভ্যুত্থান না আর কি। এক। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো যে অনেক পুরানা অনেক অপরাধ, সেগুলো নিয়ে যারা বিচার করার গৌরব বোধ করেন, তারা যদি মনে করেন আপনার কথা যদি সঠিক মনে করেন যে সেখানে যে থানায় যে মামলা হয়েছিল সেটা বিচার হওয়া দরকার ছিল, তাহলে অন্যরা কেউ করতে পারতো। কেউই করে নাই এই বিচার আর কি। কারণ শেখ সাহেবের বিচারের নিশ্চয়ই নিশ্চয়ই জনাব রাজনৈতিক নজরুল কি ইসলাম খান, মানে দল যার, রাজনৈতিক কি যেই বিচার দলের প্রতিষ্ঠাতা তিনি, সেই দলই কতটা বোধ করলো, সেই প্রশ্নটাই আপনার কাছে আমার ছিল। আমি এটি একটু আসি যে আপনারা সবাই বলছিলেন যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে একজন সৎ রাষ্ট্রপতি ছিলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার আদর্শ, সেই সততার আদর্শ আসলে তার দল কতটা বহন করছে, সেই প্রশ্নটা একটু আপনার কাছে জানতে চাই। কারণ সমালোচনার জায়গাটা যদি সেটাও একটু খণ্ডনের সুযোগ থাকে, যে তারই পুত্র তারেক রহমানের হাওয়া ভবন দুর্নীতি, দেশে বিদেশে মানে দুর্নীতি নিয়ে তার দুর্নীতি আলোচনায় আসা, সেখান থেকে আসলে কতটা তার মানে পরবর্তী নেতৃত্ব কতটা বহন করছে তার সেই সততার আদর্শ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? একটা কথা আমাদেরকে মেনে নিতে হবে, এই ব্যাপারে কোনো তর্কের অবকাশ নেই। জিয়াউর রহমানের সততা নিয়ে, এটা ফিরোজ রশিদ অত্যন্ত কারেক্টলি বলেছেন, সৎ রাষ্ট্রপ্রধানরা সে রাজনীতিবিদে যখন পরিণত হলেন, তখনও অন্তত সারা দেশের স্বপ্নটাই ছিল তার একমাত্র আশা আকাঙ্ক্ষা। আজকে তার যে মাটি কাটা, তার যে খাল কাটা, এটাও সে মনে করেছে যে নাগরিক আমাদের নিজেদের প্রচেষ্টায় পানি ধরে রাখা আর খাল ইত্যাদির ব্যাপারে জনগণকে, আমাদের ছাত্রদেরকে কৃষির সাথে সংযুক্ত করা, আমাদের সেলিম, মুজাহিদুল সেলিমের মতো তারাও তার এতে অংশগ্রহণ করেছিলেন। জিয়াউর রহমান আমাদের জাতির মধ্যে অকান্ত আশা উদ্দীপিত করেছিল, এটা না করা যাবে না। ঠিক তার বিপরীতে আজকে জিয়াউর রহমানকে অকারণে ছোট করার চেষ্টাটা, এটা দুঃখজনক। অপর একটা কথা বলতে চাই, যে খালেদা জিয়ার আমলে জিয়াউর রহমানের হত্যার বিচার হলো না কেন? আমার মতে বিচারের নামে উইচ হান্টিং তো কোনো মানি হবে না। যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার হয়েছে, আর যেটা করা যায়নি, এটা অন্য রাষ্ট্ররা কেউ জড়িত ছিল কিনা সেটা আমরা জানি না। এখানে দুটা জিনিস এই থাকে, তৎকালীন সময় শোনা গেছে যে একটা আরব দেশ একটা রাষ্ট্র জড়িত ছিল, ভারতও জড়িত ছিল। এইসব তো হবে, এটা শোনা কথা নিয়ে তো ইতিহাস হবে না। এই জন্য যখন সময় আসবে আমরা খোলা মনে ইতিহাস বিবেচনা করতে পারবো,
তখন দেখা যাবে জিয়াউর রহমানের স্থানটা উচ্চেই আসে। ঠিক একইভাবে আমি আসতে চাই, পিতার অপরাধের জন্য সন্তান অপরাধী হবে না, যে কথা আমি জামাতের বেলায় বলে থাকি। তাদের পূর্বপুরুষরা অন্যায় করেছে, মানবতা বিরোধী কাজ করেছেন, তাদের জন্য বর্তমান যারা আছে তাদের হয়তো অনেকের জন্ম তারা হবে না। ঠিক একইভাবে আজকে জিয়াউর রহমানের সব গুণাবলী যে তার ছেলে পাবে তার তো কোনো গ্যারান্টি নেই। সেটা না পাওয়ার জন্য এই সরকারেরও কিছুটা দায়িত্ব আছে। সরকার এটাকে সুষ্ঠু বিচার ব্যবস্থা আমরা প্রচলন করতে পারিনি। যেমন ধরুন আজকে এই সরকার 12 বছর ধরে ক্ষমতায় আছে, এই যে সাম্প্রতিক কালে যে সমস্ত পৌরসভার, এখানে কি কোনো দুর্নীতির কোনো প্রয়োজন আছে? তারা তো আছেই। এখানে একটা সুন্দর, এখানে আমাদের দেশকে সুষ্ঠু গণতন্ত্র উপহার দেওয়া দরকার আছে। এখানে সবচেয়ে বড় বড় যেমন হয়তো বিএনপিও কিছুটা দেয়, যেমন কি আজকে মানে আপনি রাজনৈতিক দলকে একটা মানে দায়ের একটা ভাগাভাগির জায়গা দেখছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। একটু অল্প সময় আমি কাজী ফিরোজ রশিদ এমপিকে শুনতে চাই। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ধন্যবাদ। কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার কাছ থেকেও যদি এই প্রশ্নই আসতে চাই যে জিয়াউর রহমানের যে সততার আদর্শের কথা আপনি বলছিলেন, তার দল সেটি কতটা অনুসরণ করছে, তার কতটা বহন করছে সেই আদর্শ? কাজী ফিরোজ রশিদ এমপি। ধন্যবাদ। আসলে তার থাকে না, থাকে না। জিয়াউর রহমানের সামনে যে সততা ছিল তার দলের সেটা নেই, এটা থাকে না, কোনো দলেরই থাকে না। খালি তার দল কোন দলেরই সেই দলের যে নেতা যিনি প্রতিষ্ঠাতা তার যে সততা থাকে, তার যে আন্তরিকতা থাকে, তার যে দেশপ্রেমিকতা থাকে, মানুষের প্রতি যে ভালোবাসা থাকে, যে কমিটমেন্ট থাকে, পরবর্তী সময় সেগুলো থাকে না। অতএব জিয়াউর রহমানের সামনে যে দল আছে বিএনপি, সেখানে সেটা আমরা দেখতে পাই না। নিশ্চয়ই সেখানে আজকে বিএনপির অনেক নেতা, নজরুল ইসলাম ভাইয়ের মতন সততা নিয়ে রাজনীতি খুব কম নেতা এখন করেন, কিন্তু তার দলের অনেক নেতা এত তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। কেন অভিযোগ থাকবে? যে দলের নেতা ছিলেন জিয়াউর রহমান সাহেব, যার সততা সম্পর্কে কোনো কোশ্চেন নেই। সবকিছু নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু সততা সম্পর্কে কোনো কোশ্চেন নেই। কিন্তু সেই দলের নেতাদের এই অবস্থা কেন? মানে বর্ণনা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু তাদের মধ্যে আছে, করা যায় এবং অনেক কিছু, কিন্তু সেটা নেই। আপনারা যে কথা আমি বলতে চাই যে কোন দলেরই সেটা পরবর্তী সময়। জি, কাজী ফিরোজ রশিদ এমপি, একটু নেটওয়ার্কেও একটু সমস্যা হচ্ছে, আমরা একটা বিরতিতে যাই। বিরতির পরে এসে জনাব নজরুল ইসলাম খান, এই বিষয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকেও জানতে চাইবো। আরো আলোচনা রয়ে গেছে। ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব নজরুল ইসলাম খান, বিরতির আগে যে প্রশ্নটি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং কাজী ফিরোজ রশিদ এমপির কাছে করছিলাম, আপনার কাছেও সেই প্রসঙ্গটিতে জানতে চাই যে সেই আদর্শ কতটা ধরে রেখেছে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি। ধন্যবাদ। আমরা আপনি যেটা বলেছেন এরকম পত্রিকার কথা আর কি, বা বিভিন্ন সময়ে বিভিন্ন বিরোধী নেতাদের কথা, হাওয়া ভবন ইত্যাদি আর কি। কিন্তু গত 12 বছরে তারেক রহমান বা হাওয়া ভবনের বিরুদ্ধে কি কি অপরাধ প্রমাণিত হয়েছে এটাও তো জানা আছে আমাদের এই দেশের জনগণের। তারেক রহমানের বিরুদ্ধে যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, বিচারিক আদালত তাকে মুক্তি দিয়েছিল। আর একটা যে ব্যাপারে তাকে সাজা দেওয়া হয়েছে, সেটার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি রিটায়ার করে গেছিলেন, তাকে ফেরত নিয়ে এসে পদোন্নতি দিয়ে মুফতি হান্নানকে 104 দিন রিমান্ডে রেখে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। সেটা দুর্নীতির মামলা না, কিন্তু দুর্নীতির যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে সেটা বিচারিক আদালত কিন্তু তাকে মুক্তি দিয়েছিল। তাহলে এত যে অভিযোগ, এত যে কথা হাওয়া ভবন সম্পর্কে গত এই 12 বছরে তার কোনটা প্রমাণিত হয়েছে? এবং যদি বলেন অভিযোগ বাংলাদেশের আমাদের তো সব নেতা নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতি এবং অনাচারের অভিযোগ আমরা শুনেছি, এবং 11 সরকারের সময় শত বছরের সাজা হয়েছিল তাদের অনেকের। কাজেই এই আলোচনা এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু জিয়াউর রহমানের জন্মদিন সম্পর্কে আলোচনা করতে গেলে আলোচনা করা উচিত যেটা, সেটা হলো মুক্তিযুদ্ধে তার অবদান এবং দেশ পুনর্গঠনে তার অবদান। তিনি এই যে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, গার্মেন্টস সেক্টরকে একটা শিল্প হিসেবে প্রতিষ্ঠা করেছেন, তিনি যে এই বিদেশের
মানুষের জন্য বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, যে দুটো আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল দুই স্তম্ভ, যার উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি, সেই রেমিটেন্স এবং আরএমজি, এই নিয়ে আলোচনা করছেন না কেউ। এবং আমি বলি যে আজকে বাংলাদেশের যে কৃষি উন্নয়ন, যে দেশে 74 সালে লাখো মানুষ না খেয়ে মারা গেছে, সেই দেশে একটু আগে জাফরুল ভাই যেটা বললেন যে গ্রামে গ্রামে ঘুরে স্বেচ্ছাশ্রমে খাল খনন করে এই দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে গিনিতে চাল রপ্তানি করেছেন জিয়াউর রহমান। জনাব নজরুল ইসলাম খান শুরুতে এটি দিয়ে শুরু করেছিলাম যে তার কৃতিত্ব, অপূর্ণ অবদান এবং তার নন্দিত অবদান, একটু যদি সেখানেও বলেন যে সেটি যেটি প্রশ্ন করছিলাম যে কতটা তার দল সেটি অনুসরণ করছে, তাহলে কি আপনি বলবেন, আপনি বলছিলেন অভিযোগ প্রমাণিত হয়নি, যদিও অর্থ পাচার মামলায় আমরা জানি তারেক রহমানের শাস্তিও হয়েছে, আপনি কি বলবেন যে তাহলে সেই আদর্শ, মানে জিয়াউর রহমান যেভাবে জীবনযাপন করেছেন সাধারণ বিলাসিতাহীন, সেটিই অনুসরণ করছে তার উত্তরসূরিরা? আপনারা বলেন, আপনি একটা একটা করে বলেন যে শহীদ জিয়ার আমলে জনগণের উন্নয়ন এবং কল্যাণের জন্য সব কাজ হয়েছে, বেগম খালেদা জিয়া শাসন আমলে অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে। আপনি বলেন, আমি আপনাকে একটা একটা করে আপনাকে আমি প্রমাণ করে দিয়ে দিই। কিন্তু গত বহু বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে, আপনি এখন তো আমরা কাজ করতে পারছি না, আমরা শুধু সমালোচনা করতে পারছি বা আমরা ভুলগুলি আমরা উল্লেখ করতে পারছি, এবং আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। তারেক রহমান আপনার যত অভিযোগ করেন, কিন্তু সংগঠনকে গড়ে তোলার ব্যাপারে তার যে সামর্থ্য, তার যে যোগ্যতা এবং তার যে উদ্যোগ বা আগ্রহ, এটার প্রমাণ আপনারা পাবেন। এবং আপনার নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান। বিএনপি অনেক বছর ধরে ক্ষমতার বাইরে, যেটি জনাব নজরুল ইসলাম খান আপনি বলছিলেন, ধন্যবাদ আপনাকে নজরুল ইসলাম খান। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, অনেক বছর ধরে ক্ষমতার বাইরে থাকায় বিএনপি মানে সৃষ্টির পর সবচেয়ে খারাপ সময় পার করছে, এরকমটি বলা হচ্ছে, সেটি আপনি বলবেন কিনা, এবং সেখান থেকে উত্তরণের জন্য যে প্রস্তুতির কথা বলছিলেন জনাব নজরুল ইসলাম খান, সেই প্রস্তুতি কতটা দেখেন, উত্তরণের পর দেখেন কিনা? বারবার বলছেন যে সরকার পতনের আন্দোলন, 2021 সালে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে যে রাজনীতিতে খারাপ আর ভালো সময় বলে কিছু না, এটা জি ধন্যবাদ নজরুল ইসলাম খান, আপনাকে অনেক ধন্যবাদ। একটু যদি ডাক্তার জাফরুল্লাহকেও আমরা এই প্রসঙ্গে শুনি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। প্রশ্নটা আমি বুঝতে পারিনি। জি, আমি জিজ্ঞাসা করছিলাম যে রাজনীতিতে মানে প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে বিএনপি, এমনটা বলা হয়ে থাকে, আপনি কি সেটি বলবেন কিনা? এখান থেকে উত্তরণের পথেও বিএনপি হাঁটছে কিনা? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলছেন সরকার পতনের আন্দোলনের কথা, প্রতি বছরই বলছেন, এই বছরের মধ্যে সরকার পতন আন্দোলনের কথা বলছেন, এটি কি সম্ভবপর হবে কিনা? আপনার কি মন্তব্য? আজকে এই যে যেটা দুর্নীতির প্রশ্নটা যেটা উঠিয়েছেন আপনি, সেটা এরা তো 12 বছর ক্ষমতার বাইরে, এদের তো দুর্নীতি করার অবকাশটা নাই আগেরই, কিন্তু বর্তমান সরকারের 12 বছরের দুর্নীতির হিসাবও পাশাপাশি নেওয়ার প্রয়োজন আছে। এটা 10,000 কোটি টাকার পদ্মা ব্রিজ, 30,000 পদ্মা ব্রিজ শেষের করতে, এই জন্য সরকারকে অভিনন্দন যেমন জানাই, সঙ্গে সঙ্গে এইটাও সর্বসাধারণের দাবি, আর 30,000 কোটি যে বেশি গেল তার হিসাবটা দেওয়া। প্রতিটি ক্ষেত্রে সেখানে যে দুর্নীতি, সাম্প্রতিককালের যে ভ্যাকসিনের দুর্নীতি, এই সবগুলিকে পাশাপাশি বিরাট করলে দেখা যাবে যে বিএনপিরা তারা ফেরেস্তা ছিলেন। এদের দুর্নীতির পাশাপাশি যদি তাদেরকে রাখা হয়, তারা জানতেনই না কোথায় টাকা আছে, তাহলে ওইসব জানলে 2 কোটি টাকার মামলা উনার নামে হতো না। আজকে ব্যাংক লুট, ব্যাংক সবকিছু এই সরকার করেছে। সবচেয়ে বড় দুর্নীতি এই দেশের সরকার করেছে, আজকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, সেটাকে কবরে দিয়েছে। এমনকি এই যে সাম্প্রতিককালের পৌরসভার, এটার ভবিষ্যৎটা খুব খারাপ করে দিয়েছে। এই দেশের রাজনীতি যদি, এই সরকারের কাছে আমার আবেদন থাকবে, অন্তত এখন সুষ্ঠু গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করুন। আজকে গত পরশু এই মুন্সিগঞ্জে একজন আমার পরিচিত এক ভদ্রলোক, স্বতন্ত্র ভালো ক্যান্ডিডেট আমি মনে করি, তার বাড়ি আক্রমণ করেছে। পুলিশ বলছে না, এমন কিছু হয়নি। এই জাতীয় জিনিসগুলিতেই আমাদের বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে। স্পষ্ট। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কাজী ফিরোজ রশিদ এমপি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে সরকারের সাথে যদি তুলনা করা হয় দুর্নীতিতে বিএনপি ফেরেশতা ছিল। কি বলবেন এই প্রসঙ্গে? ফেরেশতা কেউ না, তবে আমি ছোট করছে এইটা বললে এটা দেখো ইতিহাস তুলতে হবে।
এরকম লাইনে, তবে শুধুমাত্র এই যে পিকে হালদারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি হাওয়া হয়ে গেছে, এটা ছোট্ট দুর্নীতি। ব্যাংক থেকে এক ব্যাংকের ডাইরেক্টর আরেক ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছেন, এইটা বাংলাদেশ ব্যাংকের কোনো মনিটরিং নেই। কত হাজার কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে, বিভিন্ন দেশে স্ক্যাম করতেছে, সেটা তো একটা লিস্ট টানে দিয়ে হয়ে যায়। এই দেশের মানুষ দেখতে চায় তাদের ফটোটা, কারা বেগমপাড়া পল্লীতে বেগমপাড়ায় গিয়ে বাড়ি করছে, কারা বিভিন্ন জায়গায় দিয়ে বাড়ি ঘর করে স্ক্যাম করে বলতে আছে, এই দেশ থেকে বিক্রি করে নিয়ে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করতেছে। মানি লন্ডারিং মামলা তাদের বিরুদ্ধে হয় না কেন? তাদের বিরুদ্ধে হবে। কয়টা মামলা দুদক করবে? ওই তহসিলদারের 50,000 টাকা ধরতে লাভ নাই। এইগুলো ধরেন, ব্যাংকের টাকা কারা কোথায় কত টাকা নিয়ে গেছে, শেয়ার মার্কেটের টাকা কোথায় কারা লুট করে নিয়ে গেছে, এগুলো ধরেন না কেন? এইগুলো ধরেন, আপনারা এইগুলো বলেন। পিকে হালদার টাকা আনতে পারবে? পারবে না, কোনদিন পারবে না। 7,000 কোটি টাকা গেছে। অনেক ধন্যবাদ কাজী ফিরোজ রশীদ এমপি। যদিও দুদক বলছে পিকে হালদারকে নাকি ফিরিয়ে আনা যাবতীয় তৎপরতায় চালানো হচ্ছে, নিশ্চয়ই আমরা সেদিকেও আমরা নজর রাখবো, আমরা আশা করবো। অনেক ধন্যবাদ কাজী ফিরোজ রশীদ এমপি, অনেক ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং জনাব নজরুল ইসলাম খান, আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।